আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ পহেলা রমজান। রহমত, বরকত ও নাজাতের এই মাসে সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। আজকে সবার ডাক্তারে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্য বিষয়ক সামাজিক বিভিন্ন কুপ্রথা, কুরীতি এবং কুসংস্কার আছে সেগুলোকে প্রতিহত করা। আমাদের আজকে সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আপনারা জানেন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি প্রতিদিনই আমরা একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই আলোকেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আপনারা জানেন WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে 4টি রোগকে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ক্যান্সার একটি, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটি হয় তার নাম হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আমাদের সাথে আজকে আমাদের বৈশাখী টিভির সেটে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ গোলাম জিল আসমাউল হুসনা। আমি ডাক্তার মোহাম্মদ গোলাম জিল আসমাউল হুসনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বৈশাখী টিভির পক্ষ থেকে। ধন্যবাদ রাজীব ভাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বৈশাখী কর্তৃপক্ষকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে যেটা আসলে জনসচেতনতা সৃষ্টি করে। এবং আমি যে বিষয়ের বিশেষজ্ঞ, ক্যান্সার, এটা প্রতিকারের চেয়ে অবশ্যই প্রতিরোধ উত্তম। এবং ক্যান্সার এর যেসব কারণ আমাদের দেশে প্রিভেইলিং আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্মোকিং। এবং এই স্মোকড অথবা নন স্মোকড যেসব টোবাকো ইউজ হয় এটাই সবচেয়ে বড় কারণ। এবং এর প্রথম 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। এবং এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো বৈশাখীকে, এবং আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আসমাউল হুসনা। আমরা মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমরা আসলে সহজ করে বুঝতে চাচ্ছি, যেহেতু আমরা সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছাতে চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটির কথা। ফুসফুসের ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সার আসলে একটা অনেক বড় টার্ম, একটা বিগ টার্ম, কিন্তু সাধারণ মানুষের বোঝার জন্য ফুসফুসের কোষগুলোর যে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধি এবং এটা এক সময় টিউমার বা পিণ্ড তৈরি করে ফুসফুসের মধ্যে, এটাকে আমরা মোটা দাগে ফুসফুসের ক্যান্সার বলতে পারি। কিন্তু যদি মেডিকেল টার্মে যেতে হয় আমরা বলি ফুসফুসের এপিথেলিয়াম। ফুসফুসের এপিথেলিয়ামের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, ফুসফুসের বাইরের যে আবরণ, ফুসফুসের বাইরের আবরণ না, ফুসফুসের যে মূল কোষ, সেই মূল কোষের অস্বাভাবিক বৃদ্ধিটাকে ফুসফুসের ক্যান্সার বলা হবে। এছাড়া ফুসফুসে আরও বিভিন্ন ধরনের কোষ আছে যেগুলো সাপোর্টিং সেল বলি আমরা। এগুলার ক্যান্সারকে মোটা দাগে আমরা ফুসফুসের ক্যান্সার বলি না, কিন্তু তাদের চিকিৎসা পদ্ধতিও ফুসফুসের ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন, মেডিকেল অনকোলজিস্ট এবং আমরা সবাই মিলেই করি। সুতরাং মোটা দাগে ফুসফুসের যে টিউমার, যেটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি, ম্যালিগন্যান্ট টিউমার, এটাকে ফুসফুসের ক্যান্সার আমরা বলতে পারি। আচ্ছা, ফুসফুসের ক্যান্সারের কোনো বিশেষ বয়স আছে কিনা বা বিশেষ কোনো মানুষ আছে কিনা যাদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার বেশি হতে পারে? ফুসফুসের ক্যান্সারের বিশেষ বয়স বলতে হ্যাঁ, অবশ্যই ফুসফুসের ক্যান্সার সাধারণত বেশি বয়সে হয়। এবং বিশেষ মানুষের কথা যখন আসলো, রিস্ক গ্রুপের কথা আমরা বলতে পারি। সবচেয়ে বড় রিস্ক গ্রুপের কথা আমরা যেরকম আগে বলছিলাম যে স্মোকার পপুলেশন। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি সবার জন্য বলতে চাই সচেতনতার জন্য, যে সেকেন্ড হ্যান্ড স্মোক বলে যেটা একটা কথা আছে, যে আপনি হয়তো স্মোকার এবং আপনার পরিবারের যিনি বাচ্চাটা আছে, আপনার স্ত্রী আছে, তারা স্মোকার নন, অথচ আপনি বাসার মধ্যে স্মোক করতেছেন। এইটা আরও মানে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্যাসিভ স্মোকার যেটাকে আমরা বলি। জি ভাই। 2018 সালের একটা তথ্য মতে, গ্যাটস এর সূত্র মতে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 40% অ্যাডাল্ট পপুলেশন যারা সেকেন্ড হ্যান্ড স্মোক বা প্যাসিভ স্মোকিং যেটাই বলি না কেন, এটার শিকার হচ্ছে। এবং বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান এবং এশিয়ান পপুলেশনে দেখা যায় যে অ্যাডেনোকার্সিনোমার হার, এক ধরনের ফুসফুসের ক্যান্সারের হিস্টোলজিক্যাল ভ্যারিয়েন্ট, এটা বেশি। এবং অ্যাডেনোকার্সিনোমা হলে আমরা ডাক্তাররা কিছু সুবিধা পাই, কিছু মলিকুলার টার্গেটেড থেরাপি ভালো কাজ করার কথা,
কিন্তু যেহেতু আমাদের পপুলেশন ভয়াবহ স্মোকার এবং সেকেন্ড হ্যান্ড স্মোকার, এই মলিকুলার টার্গেটেড থেরাপিগুলো অনেক সময় কাজ করে না, কারণ এই স্মোকিংটা এই টার্গেটেড থেরাপিগুলোকে ব্যাহত করে বা রোধ করে। এছাড়াও বাসায় যখন কাজ করছেন, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এখনো কিন্তু মাটির চুলায় রান্না করার একটা প্রবণতা আছে, কাঠের খড়ি বা পাটখড়ি এগুলো দিয়ে রান্না করার ব্যাপার আছে। এটা 2 নম্বরে বা 3 নম্বরে আমরা সাধারণত বলে থাকি। যেটা বলছিলাম যে 85% ক্ষেত্রেই স্মোকিং, টোবাকোই প্রধান কারণ। এছাড়া বায়োমাস ফুয়েলের যে ফিউম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের দেশে আরেকটা কারণ যেটা বহির্বিশ্বে দেখা যায় যে অকুপেশনাল এক্সপোজার, যেমন অ্যাসবেস্টস, আর্সেনিক, কোবাল্ট, নিকেল, এগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে বায়োমাস ফুয়েল এবং স্মোকিং এই দুইটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে আমার দর্শকদেরকেও, যে পুরনো যক্ষা বা টিবি আমরা যেটা বলে থাকি, বা সিওপিডি, যেগুলো ক্রনিক ফুসফুসের রোগ, এগুলা পরবর্তীতে খুব কম ক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার তৈরি করতে পারে। এটা মাথায় রাখতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা একটি ডিজাস্টারের মধ্যে ছিলাম, আমরা একটি মহামারীর মধ্যে ছিলাম, কোভিড-19 আক্রান্ত যে রোগীরা যারা ছিলেন, যারা কোভিড-19 একবার বা দুইবার বা একাধিকবার আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কি ফুসফুসে ক্যান্সার বেশি হওয়ার প্রবণতা আছে? এখনো এগুলো নিয়ে তো অবশ্যই গবেষণা চলছে, কিন্তু কোভিড আক্রান্ত রোগীরা যদি ক্যান্সার আক্রান্ত হয়ে যান, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, তাদের চিকিৎসা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ কোভিড মাত্র 2 বছর হলো আমাদের থেকে গিয়েছে, এগুলা গবেষণা চলমান যে কোভিড আক্রান্ত রোগীরা বেশি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কিনা, ডেফিনিটিভ ডেটা পাওয়া যায় নাই। কিন্তু যারা কোভিড আক্রান্ত আমাদের কাছে আসছেন, আমরা আমাদের হাসপাতালে দেখছি, তাদের চিকিৎসা করাটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ তাদের উভয় ফুসফুসই তো কম্প্রোমাইজ থাকতেছে। এই জন্যই তাদের চিকিৎসা করা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। শুধু ফুসফুসের ক্যান্সার না, কোভিড আক্রান্ত একটা রোগী ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসেছেন বা শরীরের অন্য কোথাকার ক্যান্সার নিয়ে এসেছেন। তো কোভিড আসলে একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আমাদের সমাজে, আমাদের জনস্বাস্থ্যের মধ্যে রেখে গেছে। জি, ধন্যবাদ। আপনারা যখন রোগীরা আপনাদের কাছে আসেন, রোগীরা কি ধরনের লক্ষণ বা উপসর্গ নিয়ে আসেন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন রাজীব ভাই। একটা জিনিস আমি লক্ষণ উপসর্গগুলো বলার আগে বলে নেই যে আমাদের দেশে যে একটা খুব সমস্যা আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা দেখি, যে স্পেশালি ফুসফুস ক্যান্সারের জন্য, যে রোগীরা ফুসফুস ক্যান্সার ডায়াগনোসড হওয়ার আগে বেশ কিছুদিন বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে এবং তারা যক্ষার চিকিৎসা পাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় এমবিবিএস লেভেলে পড়াশোনা করেছি যে কোনো একটা ক্লু পাওয়া যাচ্ছে না, আচ্ছা আমরা এনটিডিবি ট্রিটমেন্ট দিয়ে দেখি। তো আমাদের হাসপাতালে আমরা ছোট স্কেলে একটা সমীক্ষা চালিয়েছিলাম এবং আমরা দেখেছি প্রায় 30 থেকে 35% রোগী যারা আসলে ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, তারা অল্প কিছুদিন আগে, 3 থেকে 6 মাস আগে যক্ষা রোগের চিকিৎসা পেয়ে আসছে। এটার মূল কারণ হচ্ছে যক্ষার প্রাথমিক লক্ষণ এবং ফুসফুস ক্যান্সারের প্রথম দিককার লক্ষণ প্রায় মিলে যায়, যে দীর্ঘদিন ধরে কাশি, কিছুটা শ্বাসকষ্ট। এখন যদি আমরা মোটা দাগে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলি বলতে থাকি, আমরা কিছু ভাগে ভাগ করতে পারি যে সমস্ত ক্যান্সারেরই কিছু কনস্টিটিউশনাল বা সাধারণ উপসর্গ থাকে। ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা হওয়া, এটা ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রেও হয়। এছাড়া ফুসফুসে ক্যান্সারের মূল প্রাথমিক লক্ষণ আমরা যেরকম বলছিলাম যে কাশি, কিছুটা শ্বাসকষ্ট, এগুলি অন্য রোগের সাথে পার্থক্য করা যায় না দেখেই আসলে রোগীরা ভুল চিকিৎসা বলবো না, চিকিৎসকরাও আসলে কনফিউশনের মধ্যে পড়ে যান। কিন্তু যখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন কাশির সাথে রক্ত, বুকে ব্যথা এগুলি আসবে। এছাড়া ফুসফুসের ক্যান্সার যখন ছড়িয়ে যায়, যদি ব্রেনে ছড়ায় তাহলে ব্রেনের উপসর্গ হবে, যদি অনেক সময় হাড্ডিতে বা বোনসে ছড়ায় তখন প্রচণ্ড হাড্ডিতে ব্যথা হবে। অনেক সময় ফুসফুসের ক্যান্সার এরকম সমস্ত উপসর্গ বাদে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যে ভিন্ন একটা উপসর্গ, দেখা গেল যে শরীরে লবণের ঘাটতি নিয়ে উপস্থিত হচ্ছেন, এরকমও হতে পারে। খেয়াল রাখতে হবে যে রোগীর এরকম প্রাথমিক উপসর্গগুলো কখন আসছে, এবং আমরা টিবি যদি এক্সক্লুড না করতে পারি তাহলে অবশ্যই তাকে ক্যান্সারের জন্য স্ক্রিন করতে হবে এবং প্রয়োজনে তার আরও ডিটেইল ইনভেস্টিগেশন করা লাগবে যে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে কিনা। আচ্ছা, আমরা একটা ফোন নেই। জি, সম্মানিত দর্শক, আমরা ফোনটা নিচ্ছি। আপনি আপনার বয়স এবং
বয়স এবং কোথা কোথা থেকে ফোন করেছেন, উপসর্গটা বলবেন, আমাদের সম্মানিত বিশেষজ্ঞ অতিথি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার বয়স হলো 66। 66। আমি কলাবাগান মিরপুর থেকে বলছি। জি আমি একজন ফুসফুসে 66। জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমার প্রথম সিমটমটা ধরা পড়লো, আমি অনেকদিন খুসখুসে কাশি ছিল। আমি ডক্টরের কাছে গেলাম, একজন পালমোনোলজিস্ট বক্ষবিদ্যা হাসপাতালে। ইনি চেক আপ করে আমাকে ইসের পরে বললেন যে আমার 2টা টিউমার আছে রাইট লাংয়ের পুলুরাতে, একটা আপার লোবে লোয়ার লোবে। আমাকে এখানে উনি দিলেন, বায়োপসি দিলেন, টিস্যু বায়োপসি আহমেদ মেডিকেল থেকে আমি করলাম, এবং তখন সাইজ ছিল 2.5 সেন্টিমিটার করে। বাট ওনারা বললো ইট ইজ নন ম্যালিগন্যান্ট। আচ্ছা, আপনার প্রশ্নটা বলবেন, আমরা আপনার উপসর্গটা বুঝতে পেরেছি। কিন্তু 3 মাস পরে চেক আপ করতে, এবং যদি জ্বর টর আসে বা প্রচুর ব্যথা করে তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আমি নিজ উদ্যোগে তখনই ইমিডিয়েটলি সিএমসির সাথে যোগাযোগ করে সিএমসিতে যাই। সিএমসিতে গিয়ে ইনভেস্টিগেট শুরু করি, বাট এই প্রসেসে 2 মাস সময় লেগে যায়। এই 2 মাসের মধ্যে আমার এইটা 6.5 সেন্টিমিটার করে হয়ে যায়, এবং ওনারা প্রথম দেখেই ফার্স্ট ভিজুয়াল এসে বলে যে ইটস ক্যান্সার। জি, আমরা প্রশ্নটা পাইনি। আমার প্রশ্নটা হলো ট্রিটমেন্টটা নাও, এবং আমার যে চিকিৎসাটা চলতেছে প্রায় 2 বছর হয়ে আসলো, এটা 30 মেতে ধরা পড়ছে। ঠিক আছে, এখন ডাক্তারবাবু অনেক রোগী প্রথম ট্রিটমেন্ট করে এবং তারপরে এটা পরে ডায়াগনোসিস হয় যে ক্যান্সার। এখন এইটার জন্য হু ইজ রেসপন্সিবল? আমাদের এই যে পদ্ধতিতে আমরা যে এটা ডায়াগনোসিস করতে পারি না, আমার যদি ওই সময় ডায়াগনোসিস করা যায় তো তাইলে জি দর্শক, আমরা মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বাট এখন এটা সার্জারিও করা যাচ্ছে না। জি, আমরা মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। জি ডক্টর আসমাল ধন্যবাদ রাজীব ভাই। আসলে আমরা একটা দুঃখজনক ঘটনাই শুনলাম। এখন আমি উল্টা থেকে শুরু করি। আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে হু ইজ রেসপন্সিবল। এই জিনিসটা আসলে জটিল একটা সিস্টেমে। আমি অনকোলজিস্ট, একজন থোরাসিক সার্জন থাকবেন টোটাল ফুসফুসের ক্যান্সার ট্রিটমেন্টের টিমে, একজন হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন যিনি ওনার বায়োপসি নিয়েছেন, তিনিও টিমে থাকবেন। তো প্রথমত যে আমি যে মেসেজটা দিতে চাচ্ছিলাম আমার চিকিৎসক বন্ধুদেরকেও, যে বায়োপসি করার কথা। সাধারণত আমাদের পেরিফেরিতে বায়োপসি না করে শুধুমাত্র সুই দিয়ে রস নিয়ে আসা হয়, আপনি জানেন যেটাকে এফএনএসি বলে। যাই হোক, দর্শকের প্রশ্নের উত্তরে যায় যে ওখান থেকে বায়োপসি নিয়ে আসা হয়েছে, এবং দর্শক বলছিলেন যে এটা প্লুরা থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমি প্রথমেই যেটা বলছিলাম যে এটা ফুসফুসের ক্যান্সার না, প্লুরাল কোনো একটা গ্রোথ হতে পারে। যে প্রথমে যখন যে বায়োপসিটা নিয়ে আসা হয়েছে সেটা রিপ্রেজেন্টেটিভ টিস্যু ছিল না, এটা খুব স্বাভাবিক এবং আমরা পাই। এবং ওখানকার ডাক্তার সাহেব বলেছেন যে তাকে রেগুলার ফলো আপে থাকতে। তো রেগুলার ফলো আপে পরের ভিজিটে যদি টিউমারটা বাড়তো তাহলে সেখান থেকে টিস্যু আনা যেত, অথবা সেই সেটিংয়েই যেহেতু এটা একটা ম্যালিগন্যান্ট লুকিং টিউমার এবং যদিও এটা নেগেটিভ আসছে, আমরা স্লাইডটাকে রিভিউ করতে পারতাম, ইভেন আবারও বায়োপসিও নিতে পারতাম। এখন আমাদের দেশে আমি বললাম না যে সিস্টেমটা গড়ে ওঠে নাই, যে আমরা ব্যক্তিগতভাবে হয়তো সবাই কম্পিটেন্ট, কিন্তু সিস্টেমটা যেহেতু গড়ে ওঠে নাই, যে আমার টিমে হিস্টোপ্যাথোলজিস্ট যিনি কাজ করছেন তাকে আমি রেডিলি ফোন দেই না যে স্যার আপনি এটা নেগেটিভ ম্যালিগন্যান্সি রিপোর্ট দিয়েছেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে এটা পজিটিভ। আমাদের হাসপাতালে, আমি যেখানে কাজ করি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিসটা চালু আছে যে আমি কোনো একটা কনফিউশনে পড়ছি, আমি দ্রুত রেডিওলজির স্যারকে ফোন দিয়েছি, স্যার আমার কাছে এরকম মনে হচ্ছে, আপনি কি মনে করেন? ঠিক আছে, তুমি আসো, আমি দেখছি। হিস্টোপ্যাথোলজির ক্ষেত্রেও তাই হয়। তো সুতরাং একটা টিম ওয়ার্ক খুব জরুরি। এবং আমি আমার দর্শক যিনি ফোন করলেন, আমি দুঃখ প্রকাশ করছি। এবং এখন চিকিৎসার যে আর কোনো সুযোগ নাই ব্যাপারটা তা না। হ্যাঁ, রোগটা কিছুটা অ্যাডভান্সড হয়ে গিয়েছে,
কিন্তু আমার মনে হয় যে সঠিক চিকিৎসকের কাছে গেলে একটা গুড টিম পেলে চিকিৎসাটা ভালো হতে পারে। আমরা আসলে ডায়াগনোসিসটা কোন ধরনের পদ্ধতির মাধ্যমে মেইনলি করতে পারবো? অথবা আরেকটা কথা আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের যারা প্রাথমিক চিকিৎসক যারা আছেন, যারা এমবিবিএস লেভেলে আছেন, আপনারা তো বিশেষজ্ঞ হয়ে গেছেন, এমবিবিএস চিকিৎসক যারা আছেন, যার কাছে রোগীটা প্রথমে যাবে, ওই অবস্থায় এমবিবিএস চিকিৎসকের পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে এটা আসলে যক্ষ্মা না, এটা ফুসফুসের ক্যান্সার হতে পারে? ধন্যবাদ রাজীব ভাই। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি নোটিস করছেন যে আমার কাছে একটা রোগী সাধারণত সরাসরি ফুসফুসের ক্যান্সার হয়েছে কিনা জানার জন্য আসবে না, ক্যান্সার নিয়ে আসে। অধিকাংশ ক্ষেত্রে আমরা পাই যে রোগীটা ক্যান্সার নিয়েই আমার কাছে উপস্থিত হয়েছে। তো তার আগের জার্নিটা স্মুথ হওয়া জরুরি। আপনি যেমনটা বলছিলেন যে একটা প্রাথমিক সেন্টারে একজন নতুন এমবিবিএস চিকিৎসক তিনি কিভাবে আমার কাছে রোগীটা পাঠাবেন এবং কেন পাঠাবেন, এবং এটা যে টিবি বা যক্ষ্মা না সেটাই বা কিভাবে জানা যাবে। তো গুরুত্বপূর্ণ যে একজন রোগী সাধারণত যখন ডক্টরের কাছে যান যে তার 2 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, সাধারণ কাশির ওষুধগুলা বা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়েও ভালো হচ্ছে না, তখন তিনি কি করবেন? তখন সাধারণত প্রথমে একটা চেস্ট রেডিওলজি বা চেস্ট এক্সরে করে ধারণা পাওয়া যায়। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যদি টিউমারটা সাইজ খুবই ছোট হয় তাহলে চেস্ট রেডিওলজিতে হয়তো নাও বোঝা যেতে পারে, এবং একজন এমবিবিএস ডাক্তার ডেফিনেটলি এন্টাইটেল টু ডু সিটি স্ক্যান অলসো। তো সিটি স্ক্যানে অবশ্যই একটা ধারণা পাওয়া যাবে যে তার কোনো ধরনের চেস্টের মধ্যে ফুসফুসের মধ্যে টিউমার আছে কিনা। যদি টিউমার থাকে তার উচিত হবে যে এটা থেকে বায়োপসি নেওয়ার জন্য হিস্টোপ্যাথোলজিস্ট এবং ইন্টারভেনশন রেডিওলজিস্টের কাছে পাঠানো, অথবা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠানো, যিনি রোগীটাকে রিডিরেক্ট করবেন বায়োপসি নেওয়ার জন্য। এবং আমি এই বায়োপসিটার উপরে বেশি জোর দিব এই জন্যই যে অনেক সময় আমি আগেও বলছিলাম যে এফএনএ নেওয়া হয়, কিন্তু এফএনএ নেওয়ার পরে আমরা যেসব টার্গেটেড থেরাপি এখন বিশ্বে এসেছে এবং বাংলাদেশে আমরা প্র্যাকটিস করছি সেইগুলো দেওয়ার সম্ভাবনা সংকুচিত হয়ে যায়। তো একটা চেস্টে ছোট হোক, 2 সেন্টিমিটারের বেশি টিউমার হলেই, 2 সেন্টিমিটার কম হইলে সিটি স্ক্যানও বোঝাটা কঠিন হয়ে যায় এবং সেটা চ্যালেঞ্জিং হয়, এবং আমাদের দেশে পেরিফেরিতে সিটি স্ক্যানের মানও যথেষ্ট ভালো নয়। সুতরাং একজন এমবিবিএস ডক্টর যখনই চিন্তা করবেন যে এটা এক লাং ক্যান্সার হতে পারে, তার উচিত হবে আমাদের কাছে রেফার করা। আমরা একজন সঠিক হিস্টোপ্যাথোলজিস্ট এবং রেডিওলজিস্টের কাছে রেফার করব যে সিটি গাইডেড এফএনএ নেওয়ার জন্য। আমরা এক্সরে করে যদি দেখি যে লাং লেশনটা সেন্ট্রাল আছে, বুকের মাঝখানে আছে, অনেক সময় আমরা ব্রঙ্কোস্কোপি করেও বায়োপসি নিতে পারি। এখন এটার সাথে টিবির পার্থক্য কিভাবে করব? এরকম দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে যে রোগীর টিবি এবং ক্যান্সার একসাথে আছে। আচ্ছা, সেটা ভিন্ন একাডেমিক ডিসকোর্স। যদি শুধু টিবি মনে হয় তাহলে টিবির জন্য আমাদের দেশের গাইডলাইন অ্যাপ্রোপ্রিয়েট এনাফ যে তার কফ টেস্ট করতে হবে, প্রয়োজনে জিন এক্সপার্ট করতে হবে। টিবি একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত জিন এক্সপার্ট আছে, এখন অনেক উপজেলাতেই জিন এক্সপার্ট আছে, এবং আমাদের দেশে বাইরের দেশের বিভিন্ন এনজিওর সহযোগিতায় এবং আমাদের গভর্নমেন্টও যথেষ্ট স্ট্রং যে টিবির চিকিৎসা আমরা খুব ভালো দিতে পারি। কারণ খুব ভালো দিতে যে বেশি না দিয়ে ফেলি, এটাই সবার কাছে অনুরোধ। আমাদের কাছে যখন রোগীটা আসলো তখন কোর বায়োপসি দিয়ে অথবা ব্রঙ্কোস্কোপিক বায়োপসি দিয়ে যখন আমরা ডায়াগনোসিস করলাম যে ওনার এই ধরনের ক্যান্সার, এই বায়োপসি স্পেসিমেনটা আবার উনি টার্গেটেড থেরাপির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা মলিকুলার ডায়াগনোসিসের জন্য আবারও পাঠাই। সংক্ষেপে তাহলে আমরা জানতে চাচ্ছি, আমাদের রোগীরা যখন ফুসফুসে ক্যান্সার হয়ে যাচ্ছেন ওনাদের জন্য কি কি চিকিৎসার অপশন আছে বাংলাদেশে, সংক্ষেপে বলবেন, আমাদের সময় কম, এবং হচ্ছে তারা কোথায় আসবে আসলে চিকিৎসা নিতে? ধন্যবাদ। চিকিৎসার অপশন আসলে ওনার স্টেজের উপরে নির্ভর করে। যেরকম বলছিলাম যে আমরা আমাদের দেশে স্টেজ 1 এবং স্টেজ 2। স্টেজ 1 মানে শুধুমাত্র ফুসফুসের মধ্যে ক্যান্সারটা সীমাবদ্ধ আছে, স্টেজ 2 মানে ফুসফুসের মধ্যে এবং কিছুটা লিম্ফ নোডের মধ্যে, লসিকা গ্রন্থিগুলোর মধ্যে আছে। স্টেজ 3 মানে হচ্ছে যে সেটা বুকের মাঝখানে, আমরা মিডিয়াস্টিনাল লিম্ফ নোড বলি, সেখানেও ইনভলভ হয়ে যায়। তো আমরা স্টেজ 2 খুব কম পাই, 1 পাই না, স্টেজ 3 আর 4 পাই। স্টেজ 3-তে সাধারণত সার্জারির অপশন থাকে না, খুব এক্সেপশন ছাড়া। আর স্টেজ 1-2 আমরা যেগুলি পাই, আমাদের দেশে বেশ কিছু থোরাসিক সার্জন আছেন যারা সরকারিতে
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং কিছু কিছু বেসরকারি সেন্টারেও খুব ভালো সার্জারি করেন, এফিশিয়েন্ট সার্জন আছেন, খুব ভালো সার্জারি করেন। এবং আমরা দেখেছি যে ফুসফুস ক্যান্সারের রোগী যারা 2, 3, 4 বছর পরেও আমাদের কাছে ফলো আপে আসছেন, কিন্তু স্টেজ 3 আর 4-এ এটার সুযোগ কম। স্টেজ 3-তে অল্প কিছু জায়গায় সার্জারি করা যায়, যেরকম বলছিলাম। স্টেজ 3 আর 4-এ রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, যেগুলো আমরা বলছিলাম, কোনটা কখন লাগবে তার ওই হিস্টোপ্যাথোলজি, তার স্টেজ, সমস্ত কিছু নির্ভর করবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ক্যান্সার চিকিৎসা একটা সমন্বিত চিকিৎসা। এখানে একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট থাকবেন, হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন, মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, সবাই মিলে এই চিকিৎসাটা। যে কেউ একজন খুব কম্পিটেন্ট হলেন অথচ তার কাউন্টার পার্ট, তার বন্ধু কলিগ কম্পিটেন্ট হলেন না, আদতে রোগী ক্ষতিগ্রস্ত হবেন এবং আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। জি, আমরা জানতে চাচ্ছিলাম যে রোগীরা কোন সেন্টারে যাবেন। এখানে সরকারিভাবে তো আমরা জানি যে আমাদের মাত্র একটা সেন্টার আছে সারা বাংলাদেশে, একটা ক্যান্সার ইনস্টিটিউট আমাদের আছে, এটাতে গবেষণা হচ্ছে এবং রোগীর চিকিৎসাও হচ্ছে। এছাড়া আমাদের জেলা পর্যায়ে কি কোনো ক্যান্সার হসপিটাল আছে সরকারিভাবে এখনো? জেলা পর্যায়ে সরকারিভাবে এখনো ক্যান্সার হাসপাতাল নাই। 8টা বিভাগীয় পর্যায়ে সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেটার কাজ খুব দ্রুত চলছে। আর আরেকটা আমি একটু কারেক্ট করে দেই আপনাকে, যে বিভাগীয় পর্যায়ে যেগুলি আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে ক্যান্সার চিকিৎসা চলছে। এখন ক্যান্সার চিকিৎসার যে সমন্বিত সমস্ত প্রক্রিয়া, এটা আসলে সমস্ত জায়গায় নাই, কিন্তু কিছু কিছু বিভাগীয় শহরেও রেডিয়েশন মেশিন আছে। কোনো কোনো ক্ষেত্রে মেশিনগুলো আউট অফ অর্ডার আছে, ওগুলা সারানোর প্রক্রিয়া চলছে। আমাদের হাসপাতালে খুব রিসেন্টলি 2টি নতুন মেশিন এসেছে, ওগুলার কাজ চলছে। হয়তো আমরা খুব দ্রুত আমাদের রেডিওথেরাপি, রেডিয়েশন মেশিন। বেসরকারি পর্যায়ে তো এই চিকিৎসাটা খুব ব্যয়বহুল। বেসরকারি পর্যায়ে যে কোনো জায়গায় চিকিৎসাটা ভয়াবহ ব্যয়বহুল। এবং ফুসফুসের ক্যান্সারের যেসব নতুন নতুন মলিকুল আসছে বাজারে, এগুলো খুব দ্রুত এফডিএ অ্যাপ্রুভ হয়ে, আমাদের ডিজিডি অ্যাপ্রুভ হয়ে আমাদের দেশেও চলে আসছে এবং সেগুলো ব্যয়বহুল। কোনো কোনো ওষুধ আমরা সরকারিভাবে আমাদের হাসপাতাল থেকে সাপ্লাই দিতে পারছি, কিন্তু সেটা অবশ্যই অপ্রতুল। এবং আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আসলে একটা বার্ডস আই ভিউ থেকে চিন্তা করা উচিত যে রোগীদের জন্য কিভাবে চিকিৎসা সেবাটা কম খরচে নিশ্চিত করা যায়। ধন্যবাদ ডক্টর আসমাউল হুসনা, আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের আলোচনা ছিল ফুসফুসের ক্যান্সার। আমরা আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে সামনের শুক্রবার, অর্থাৎ 7ই মার্চ 2025 সকাল 9টায় আমাদের এই সেটেই। আপনাদের সবাইকে আবারও রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত শুধুমাত্র এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।